আমেরিকা কি আপনার সেই গ্লোবাল পুলিশ? আজকে আপনার ঘরের সমস্যা আপনি আমেরিকাকে ডাকবেন, আমার ঘরের সমস্যা আমি আমেরিকাকে ডাকবো, আমেরিকা এখানে ওখানে দৌড়াবে, এই কথাগুলো ডাকতে হয় না, তারা তো এমনি এমনি যায়। আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশগুলোতেও তারা এখন নাক গলাচ্ছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে, ইলেকশনের আগে তিনি বলছিলেন ইউক্রেন যুদ্ধ তিনি সমাধান করে ফেলবেন, যুদ্ধ আর চলবে না। কিন্তু আমরা দেখলাম ওইটা এক ধরনের একটা সমঝোতায় তারা পৌঁছেছে, কিন্তু এই ইরান যুদ্ধটা তার জন্য তাকে যুদ্ধবাজ বলবে কিনা? ইরান যুদ্ধটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু একটা প্রচন্ড প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে যদি কন্টিনিউ করতে হয়। কারণ উনি বলে এসেছিলেন যে আমেরিকা ফার্স্ট পলিসি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এবং আমি যুদ্ধকে বন্ধ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করব। এখন দেখুন আমেরিকার যে অভ্যন্তরীণ যে পলিটিক্যাল অবস্থা, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক বোথ সাইডে আর কি, একটা অংশ চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হোক, আর আরেকটা অংশ চাচ্ছে কোন অবস্থায় যাতে ইনভলভ না হোক। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা আপনাকে ইনভলভ হওয়ার ক্ষেত্রে কি, যত পড়া সত্ত্বেও তার দুর্বলতা কোথায়? প্রত্যেকের কিন্তু দুর্বলতা রয়েছে। মধ্যপ্রাচ্যকে ঘিরে যদি আপনি চিন্তা করেন, বেশ আমি ঠিক ভুলে গেছি, অনেক মার্কিন সৈন্য এবং তার ঘাঁটি রয়েছে, কিন্তু ওগুলি পরে আসছি। আজকে যে বাগদাদ এবং ইরাকে রাফলি বলছে, একদম অ্যাকুরেট ফিগারটা না, 1000 থেকে 1500 বা 2000 মতো আমেরিকান সোলজার সেখানে রয়েছে। এই সোলজারের কিন্তু কোনো প্রোটেকশন নাই, জাস্ট মনে করেন যে ইনফ্যান্ট্রি কোর বা সামথিং লাইক দ্যাট। এখন যুদ্ধ আমেরিকা ইনভলভ হলে কিন্তু এই সৈন্যগুলি সব জায়গায় আক্রমণ, তবে এগুলো আক্রমণ করা খুব ইজি, এটা কোনো ইয়ে না। তেমনি 1200 থেকে 2000 সামথিং লাইক দ্যাট সোলজার কিন্তু সিরিয়াতে আছে, আপনার কুর্দি অঞ্চলটাতে। ইরান এদের উপর আক্রমণ করবে নাকি? না, আমি আসছি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অ্যাটাক করে, আমি সেই ক্ষেত্রে বলছি আর কি, ইরান মানে আমেরিকার দুর্বল পয়েন্ট কোনটা? সিরিয়াতে কিন্তু 1200 ইন বিটুইন 1200 তো 2000 সোলজার আপনার কুর্দি অঞ্চলে আছে, এবং সেটাও কিন্তু ইয়ে নেই, ওই সমস্ত মিসাইল ডিফেন্স সিস্টেম কোনো প্রোটেকশনের মধ্যে কিন্তু নাই, যেরকম ভাবে মার্কিন সেনাবাহিনী থাকে। তো এই দুটো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল পয়েন্ট। এখন আপনি মিসাইল মারেন ওখান থেকে অমুক করে, কিন্তু ইরানের পক্ষে খুব ইজিলি এদেরকে আপনার রিচ করা সম্ভব, এবং ইরানের প্রো ইরানে অনেক মিলিশিয়াও এই সমস্ত সিরিয়াতে এবং ইরানে অ্যাক্টিভ রয়েছে। তো এখন যদি ফার্স্ট আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র তার কিছু সৈন্য হারায় বেশ সংখ্যা, এটা কিন্তু একটা মারাত্মক রিপারকাশন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। কারণ অলরেডি কিন্তু খুব বেশি দিনের কথা না, ইরাক এবং আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কিন্তু, মানে আফগানিস্তানে খুবই খারাপ অবস্থা, তাদেরকে বিদায় নিতে হয়েছে। এবং মার্কিন জনগণ আপনি জানেন অর্থনৈতিক ছাড়াও আর কিন্তু অন্য রাষ্ট্রের জন্য স্যাক্রিফাইস করতে রাজি না নিজের জীবন। এই প্রশ্ন কিন্তু বারবার মার্কিন পলিটিক্স উঠে আসছে যে ইসরায়েলের জন্য কেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের জীবন দিবে মার্কিন জনগণ, বা ইনভলভ হবে ইসরায়েলের জন্য। সুতরাং এই ফলে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু সরাসরি ইনভলভ হওয়া খুব কঠিন। এবং শুধু ডোনাল্ড ট্রাম্প না, যে ব্রিটেন থেকেও কিন্তু বলা হচ্ছে যে কোনো অবস্থা, আপনি জানাচ্ছেন পার্লামেন্টে আপনার মোশন এসছে, উইদাউট দ্য মানে পার্লামেন্ট ইনফর্ম করা ছাড়া প্রধানমন্ত্রী যাতে কোনো অবস্থাতে কোনো সৈন্য আপনার ইয়ে না করে, ইনভলভ না করে এই ক্রাইসিসে বা এই যুদ্ধে। কিন্তু আমরা দেখি যে যখন কোনো একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমেরিকায় সবাই ইউনাইটেড হয়ে যায়, তাই না? হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতি, কিন্তু আমি তো বলছি যে এই মুহূর্তে মনে করেন ইরাক এবং আফগানিস্তানে গিয়েছিল কিন্তু 9/11 কে বলে যে আমেরিকা আক্রান্ত হয়েছে সেটার ক্ষেত্রে। এখন মানে যেই কথাটা ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, আমেরিকা কি আপনার সেই গ্লোবাল পুলিশ? আজকে আপনার ঘরের সমস্যা আপনি আমেরিকাকে ডাকবেন, আমার ঘরের সমস্যা আমি আমেরিকাকে ডাকবো, আমেরিকা এখানে ওখানে দৌড়াবে, এই কথাগুলো ডাকতে হয় না, তারা তো এমনি এমনি যায়। আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশগুলোতেও তারা এখন নাক গলাচ্ছে, তাই না? সমস্যা নাই, কিন্তু ওই যে বললাম ডাইরেক্ট আপনার সোলজার পাঠানো, কারণ এখানে যখন আপনার যুদ্ধে ডাইরেক্ট বলে যেতে হয়, যখন সোলজার মারা যায় এটা কিন্তু একটা রিপারকাশন হয় আপনার সোসাইটির ভিতরে। তো এইটা নিতে মার্কিন সমাজ এই মুহূর্তে মাত্র দুটো যুদ্ধ থেকে তারা বেরিয়ে এসছে, এই মুহূর্তে কিন্তু আরেকটা যুদ্ধ তার ইনভলভ হতে সাইকোলজিক্যালি প্রস্তুত নয়। এবং যেখানে যুদ্ধটা হচ্ছে আপনার অন্য একটা রাষ্ট্রের জন্য, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রো ইসরায়েলি লবি যারা রয়েছেন এবং যারা অতি ডানপন্থী বোথ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সাইড, তাদের একটা পেশা তারা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনভলভ করতে হবে, প্লাস ইসরায়েলও চাচ্ছে যে যে কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা সেখানে ইনভলভ করতে, এটা নানানভাবে প্রাণান্ত চেষ্টা করতেছে ইসরায়েলকে। এর অন্যতম একটা কারণ আমি আপনাকে বলি যে ইরানের যে আপনার যে নিউক্লিয়ার যে ইয়েগুলো প্ল্যান্ট গুলো, এর মধ্যে যে একটা প্ল্যান্টের নাম হলো ফারদাও একটা জায়গা, এটা আপনার পাহাড়ের উপরে, পাহাড়ের যে আপনার ভ্যালির মধ্যে 300 ফুট গভীরে। এখন এই যে জায়গাটাতে মানে মাটির এই গভীরে
বোমা মেরে সেখানে পৌঁছানোর টেকনোলজি একমাত্র দুটো রাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। চায়নার আছে কিনা আমি জানি না, থাকতে পারে। সুতরাং এইটাকে ধ্বংস করতে হলে আমেরিকাকে দরকার, ইসরায়েল হাতে ওই টেকনোলজি নাই। এটাও একটা অন্যতম কারণ, তারা বারবার বলছে যে আমেরিকা এসে ঘুরিয়ে ফিরিয়ে আর কি, ইসরায়েলের বিভিন্ন জন বলছে আমেরিকা এসে আমেরিকা ওখানে বম করুক, তাহলে আপনার ওইটাকে ধ্বংস করা সম্ভব। এবং আমি একটু আগে বলেছি ইরানের সমস্ত পারমাণবিক কর্মসূচি কিন্তু আন্ডারগ্রাউন্ড। এই বোমা মারতেছে করছে উপরে যে ইনফ্রাস্ট্রাকচার কিছু আছে মানে অফিস টফিস এসব আর ওগুলি ধ্বংস হচ্ছে, কিন্তু মূল কার্যক্রম কিন্তু মাটির নিচে, ওটা ধ্বংস করার মতো কিন্তু টেকনোলজি নাই। 300 ফুট গভীরে 250 থেকে 300 ফুট, এবং তার উপর বিশাল কংক্রিটের ঢালাই দেয়া আছে আর কি। সুতরাং এবং এই অনেকেই বলছে ইসরায়েলি এক্সপার্টরা যে এই অপারেশন করে আসলে ইরানকে নিবৃত্ত করা সম্ভব হবে না পারমাণবিক কর্মসূচি থেকে। আরেকটা যদি 1 মিনিট সময় দেন, ইরান যদি এই সমস্যা থেকে উতরে যায়, অলরেডি ইরান সিদ্ধান্ত নিয়েছে যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে ইরান বেরিয়ে যাবে, যেটা ইরান সবসময় ছিল। তখন কিন্তু মানে ইসরায়েলের এবং পশ্চিম বিশ্বের সবচেয়ে মানে কমপ্লেক্স সিচুয়েশন, এই যুদ্ধটা থেমে কোনো রকম উত্তরে বেরিয়ে যেতে পারলে কিন্তু ইরান কিন্তু একটা মানে আপার হ্যান্ড পাবে। তারা কিন্তু তখন নিউক্লিয়ার এনরিচমেন্টকে তাদেরকে ঠেকানোর কিন্তু আর কোনো শক্তি থাকছে না। তো এটাও হচ্ছে ইসরায়েলের জন্য একটা ভয়ঙ্কর একটা বাজে পয়েন্ট, এই যুদ্ধে হঠাৎ করে চলে যাওয়াটা আর কি। যেই কারণে তারাও চাচ্ছে যে কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। যুদ্ধ যত কন্টিনিউ করবে ইসরায়েল তত ক্ষতিগ্রস্ত হবে। কোন রকম মধ্যস্থতা কি হবে? মধ্যস্থতার দিকে হয়তো আলটিমেটলি যাবে, কারণ এটাও ঠিক যে আপনার যে ইরান কিন্তু একটা সিগন্যাল দিয়েছে একাধিকবার যে আমরা কিন্তু এটাকে আর এসকেলেট করতে চাই না, আর ব্লাডশেড করতে চাই না, কিন্তু আমাদের উপর আক্রমণ করলে আমরা এটা করতে বাধ্য হব। ইসরায়েল যদি চুপ করে বন্ধ করে সমস্ত কিছু, আমরা বন্ধ করব। তো এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ব্যাক চ্যানেল এসে বলেছে একাধিকবার যে আপনার ইসরায়েলকে বলেন, এবং ডোনাল্ড ট্রাম্পেরও মনে হচ্ছে বোধ হয় যুদ্ধটাকে বন্ধ করে একটা আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য। কারণ তারা দেখতেছে, একটা জিনিস খেয়াল করুন যে ইরান তো অনেক বড় দেশ, বললাম 70 গুণ বড় ইসরায়েল। ইসরায়েল কিন্তু ছোট রাষ্ট্র, এবং তার রাষ্ট্রটা কিন্তু অল্প কয়েকটা সিটির মধ্যে। যদি আপনি ম্যাপটা খেয়াল করেন, বিশাল মরুভূমিও আছে, খুব বেশি সিটি কিন্তু না। আপনার খুব সহজেই আপনার মিসাইল মারলে কিন্তু পুরো ইসরায়েলকে কভার করে ফেলা যায় অল্প কিছুতেই, তাই না? ছোট্ট একটা রাষ্ট্র, একেবারেই ছোট্ট একটা রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাচ্ছে, একের পর এক ধ্বংসযজ্ঞ হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার মানে পশ্চিম বিশ্ব ওদেরও খুব ভালোভাবে তারা নিচ্ছে না বিষয়টা, কারণ তারা তো এই রাষ্ট্রটা ক্রিয়েট করেছে। সুতরাং এটা এই ধরনের পরিণতি কিন্তু তারা মানে ভালো লাগছে। তাই তারাও মনে করছে যে একটা পিসফুল নেগোসিয়েশনে যাওয়া উচিত। ব্রিটেন থেকেও বলা হচ্ছে, ফ্রান্স থেকে বলা হচ্ছে, রাশিয়া তো বলছেই। তো আলটিমেটলি হয়তো আরো কয়েকটা দিন হয়তো যেতে পারে, বা খুব সহজও হতে পারে, হয়তো আলটিমেটলি আবার নেগোসিয়েশন হয়ে একটা পিসফুল একটা অবস্থার দিকে যাবে বলে আপাতত মনে হচ্ছে। যদি শেষ কথা বলে কিছু নেই এখন পর্যন্ত। এমনিতে ধরেন উভয় পক্ষে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি ধরনের হতাহত হয়েছে? যদিও আপনি বলেছেন যে ইসরায়েলের তরফ থেকে দারুণ রকমের সেন্সরশিপ রয়েছে, তারপর একটা আভাস, একটা ধারণা যদি আমাদেরকে দিতেন। ইরানের ব্যাপারটা তো মোটামুটি পরিষ্কার, তারা তো বোধহয় 224 জন বলেছে। আবার আজকের অ্যাটাকের ফলে কতজন মারা গেছে এখনো সেই আপডেটটা বোধহয় এখনো আসেনি সেটা, এবং প্রায় কত 700-800 তো লোক আহত হয়েছে। এটা তো একদম এরা এই বিষয়ে কোনো রাগঢাক নেই, এবং এটা রাগঢাক তাদের সংস্কৃতির মধ্যে নেই। কারণ ইরানের যে সংস্কৃতি সেটা মার্টারডম বা শহীদ হওয়াটা কিন্তু তাদের একটা রিলিজিয়নেরও একটা পার্ট। আপনার শিয়া যে মতবাদ সেখানে একটা গৌরবের বিষয় আর কি। আর ইসরায়েলের যে বিষয়টা, আপনি ইসরায়েলের সঙ্গে ইউক্রেনের একটা তুলনা আমি দিতে পারি আর কি। ইউক্রেনে দেখুন যে রাশিয়ার বড় বড় মিসাইল হচ্ছে, প্রত্যেকটা আক্রমণের পরে কিন্তু একজন মারা গেছে, 2 জন মারা গেছে, বা 3 জন আহত হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যে ইউক্রেনে কিন্তু ম্যাসিভ ধ্বংসযজ্ঞ হয়ে যাচ্ছে। এবং অনেকেই বলে যে একদম কনজারভেটিভ এস্টিমেশনও ইউক্রেনে অ্যাটলিস্ট 10 লক্ষ লোক মারা গেছে, কিন্তু ইউক্রেন সেটা স্বীকার করে না। সুতরাং ইসরায়েলও যদি আপনি খেয়াল করুন, অনেকটা ইউরোপিয়ান ওই ইউক্রেনিয়ান যে মডেলটা আর কি বিশাল, যেমন ধরুন যে কালকে আমি সিবিএস নিউজে দেখছিলাম কানাডিয়ান যে একটা শর্ট আমরা ভুলে গেলাম এই মুহূর্তে, সেইখানে শুধু একটি মহল্লাতেই ওয়েস্টার্ন মিডিয়ায় বলতেছে সাংবাদিক মাটিতে ওখানে থেকে আর কি 61টি মানে আপনার ভবন আপনার ধ্বংস হয়ে গেছে ওই জায়গাটাতে বলছে আর কি। এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে, তার ফলে এক্স্যাক্টলি কতজন বেসামরিক লোক মারা গেছে সেটা এখনো আদৌ জানা যাবে কিনা সন্দেহ। ভবিষ্যতে ইসরায়েল নাও বলতে পারে। আর সামরিক স্থাপনার কি ক্ষতি, এইটা কয়েকদিনে একটি নিউজও আমরা কোথা থেকেও পাইনি। যদিও আপনার মাঝে মাঝে বলা হচ্ছে ইরানের তরফ থেকে অমুক সামরিক স্থাপনা লক্ষ্য করে অ্যাটাক করেছে, এবং তাদের অ্যাটাকের মূল লক্ষ্য হচ্ছে সামরিক স্থাপনাগুলো। কিন্তু সেগুলো আদৌ ক্ষতি হয়েছে কিনা, আদৌ তারা টার্গেট করতে পেরেছে কিনা, এগুলো আসলে বলা মুশকিল আমাদের এখান থেকে আর কি। এমনিতে আমি শেষ করব, কিন্তু আরো 2-1টি প্রশ্ন রয়ে গেছে আমার। সেটি হচ্ছে, ধরেন বলা হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক কৌশল মানচিত্রই বদলে যাবে আগামী দিনগুলোতে, সেগুলারই
মানে এতদিন প্রস্তুতি ছিল, এখন সেগুলি প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে, বিষয়টি এরকম নাকি? বিশ্বের যে আপনার যে টেরিটোরিয়াল যে মানচিত্র যেটা কথা বলছেন, এই যুদ্ধে সেটার পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই যুদ্ধের ফলে যেটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা বলছি ব্যালেন্স অফ পাওয়ার, হ্যাঁ ব্যালেন্স অফ পাওয়ার মানে হতে হবে কিন্তু শক্তির ভারসাম্য যদিও বলা হয়, এটা মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে এখানে পশ্চিমা বিশ্ব বোঝে বা তার যে তাত্ত্বিকরা বোঝে যে ইসরায়েল থাকবে এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি উইথ আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, এবং কিন্তু তারা সেটা আবার ডিক্লেয়ার করবে না, আর অন্য রাষ্ট্রগুলো পাওয়ার যতই থাক, যত উন্নয়ন করুক, সামরিক শক্তিতে ইসরায়েলকে সুপিরিয়র থাকতে হবে, এটাকে তারা বলছে ব্যালেন্স অফ পাওয়ার। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান যদি সাস্টেইন করে, আমি যেটা বলেছি আর কি একটু আগে, সাস্টেইন করলে ইরানের যেটা হবে যে সে আপনার নিউক্লিয়ার আপনার যে বম বলেন বা নিউক্লিয়ার মিসাইল বলেন সেদিকে এগিয়ে যাওয়া কিন্তু তার জন্য কম্পারেটিভলি ইজিয়ার হবে, এবং সেটা যদি ইরান করে ফেলতে পারে তাহলে এই যে এটাকে একটু আগে যে এক্সিস্টিং ব্যালেন্স অফ পাওয়ার বললো সেটা কিন্তু চেঞ্জ হয়ে একটা অন্য ধরনের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে, ইরান একটা অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্টর হয়ে যাবে। এইটা হচ্ছে ইসরায়েলের সাংঘাতিক রকম ভীতির কারণ আর কি, এইটাকে ইসরায়েল নিতে পারছে না, পশ্চিমা দুনিয়াও সেটাকে নিতে পারছে না। তারা মনে করছে ইরান এখানে সামরিক শক্তি মানে নিউক্লিয়ার ক্যাপাবল হওয়ার অর্থ হলো তাদের ভাষায় ইসরায়েলের জন্য বিপজ্জনক, ইউরোপের জন্য বিপজ্জনক, এবং তাদের ভাষায় তারা মনে করে ইসরায়েল এবং ইউরোপের জন্য বিপদ মানে সারা দুনিয়ার জন্য বিপদ। আবার ভারতের একজন তাত্ত্বিক এক সুন্দর করে বলেছিলেন যে ইউরোপের বিষয়টা হচ্ছে এরকম যে ইউরোপের সমস্যা হচ্ছে সারা দুনিয়ার সমস্যা, আর সারা দুনিয়ার সমস্যা ওদের সমস্যা, আমার সমস্যা না, আপনার সমস্যা আপনারটা, কিন্তু আমার সমস্যা আপনার সমস্যা। অ্যাড্রেসটি কিন্তু এরকম। ইউরোপ মনে করে, বিশেষ করে পশ্চিম ইউরোপ মনে করে যে ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় ইসরায়েলের জন্য বিপজ্জনক, আবার এই মিসাইল ক্ষমতা যদি ইউরোপও যেতে পারে, হ্যাঁ সেটাও তাদের জন্য বিপজ্জনক। ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের ইন্টারেস্ট হচ্ছে কোনো অবস্থাতেই ইসরায়েল যাতে আপনার পারমাণবিক মিসাইল বা পারমাণবিক বোমার অধিকারী না হয়। কিন্তু যদি হয়ে যায় তাহলে আপনি যে কথাটা বললেন যে এক্সিস্টিং যে ব্যালেন্স অফ পাওয়ার সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং ইসরায়েলের যে আজকে যে বিশাল সকল এত এরকম সামরিক ভূমিকা পালন করছে এগুলোর ক্ষমতা অনেকাংশে হ্রাস পাবে। এটাই হচ্ছে ইসরায়েলের মূল কনসার্ন এই জায়গাটা। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, ধরেন আমরা শুনি যে বাংলাদেশে বা আমাদের ওই অঞ্চলে একটি ইসরায়েলি ইহুদি রাষ্ট্র হওয়ার কথা, ওগুলির সঙ্গে কোনো সম্পর্ক এগুলোর মধ্যে আছে কিনা, বা আন্তর্জাতিক মানচিত্রে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সম্পর্ক? শুনতে সমস্যা হচ্ছে, আপনি আরেকবার বলবেন? আমাদের বলতে বাংলাদেশ এবং ওই অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র হওয়ার কথা আমরা শুনছিলাম যে ইসরায়েল চায়, যে কারণে মোসাদ নাকি অনেক দিন ধরে কাজও করছে। এই ব্যাপারে কিছু একটা ধারণা দিতে পারেন নাকি? না, আমি ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কাজ করি না, কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে আমি সেটা জানি না। এ ধরনের কথা আমরা শুনেছি ইত্যাদি শোনা পর্যন্ত, কিন্তু এইগুলো আসলে খুব আমার কাছে এটা কোনো মানে মেক সেন্স করে না আর কি। এই ধরনের আলোচনা আসলে এটা কোনো ভিত্তি নাই। এখানে কেন একটা ইহুদি রাষ্ট্র হতে যাবে বা কি আবার এইভাবে এত সহজে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এগুলি মূলত ষড়যন্ত্র তত্ত্ব। এবং আপনি জানেন ষড়যন্ত্র তত্ত্ব সারা পৃথিবীতেই জনপ্রিয়, গণতান্ত্রিক অগণতান্ত্রিক। আর অগণতন্ত্র যখন যে সমস্ত রাষ্ট্রের বেশি থাকে সেগুলো তো খুব চমৎকার উপাদেয় একটা জিনিস, অমুক হইতে যাচ্ছে তমুক হইতে যাচ্ছে, এগুলো কিন্তু মানে শুনতেও ভালো লাগে, একটা থ্রিলার মুভির একটা ফিলিংসও পাওয়া যায়। তো এগুলোকে আমার কাছে এখন পর্যন্ত ওরকম মনে হয়। কি হতে যাতে এটা এই সময় জ্যোতিষীবিদ আমি না, হয়ে না তখন দেখা যাবে, তখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কেন হইলো, সেটার ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু হইতে পারে কি সেটা আমি জানি না।